নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাড়িতে আপনাদের স্বাগত। আমরা শুনছি এই সময়ের অন্যতম রহস্যময় অডিও সিরিজ নিশাচর প্রতিশোধ, বোসপুরের বনলতা রিসর্টের রহস্য। দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল, তারপর থেকে রহস্যের জট যেন আরও জটিল হয়ে উঠেছে। খুনি কি আমাদের খুব কাছেই আছে, নাকি বনলতা রিসর্টের এই দেওয়ালগুলো আড়াল করে রেখেছে অন্য কোনো বিভীষিকা? আজ আমরা প্রবেশ করছি এই গল্পের তৃতীয় তথা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে। মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, কেমন লাগছে আমাদের এই সিরিজ? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। রহস্যের এই রোমাঞ্চ অন্যদের সাথে ভাগ করে নিতে ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক দিন। আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে এসে থাকেন, তবে এখনই অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন সময় নষ্ট না করে সরাসরি ফিরে যাওয়া যাক বোসপুরের সেই রহস্যময় পরিবেশে। মনমন ঘাড় মেরে প্রিয়াঙ্গদার দিকে তাকিয়ে আরো কিছু বলতে যাবে অমনি মনমনের ফোনটা বেজে উঠল। মনমন ফোনের দিকে তাকিয়ে প্রিয়াঙ্গদাকে হাত নেড়ে বাই বলে ভেতরে চলে যেতেই প্রিয়াঙ্গদা বিরূপাক্ষের দিকে অত্যন্ত বিরক্তিসূচক দৃষ্টিতে তাকালো। প্রিয়াঙ্গদার এই দৃষ্টিবর্ষণ দেখে বিরূপাক্ষ ভ্রু কুঁচকায়। কি হলো, কিছু বলবেন? না না, মানে কিছু বলবেন? প্রিয়াঙ্গদা কটমট করে বিরূপাক্ষের দিকে তাকালে বিরূপাক্ষ ঘাবড়ে গিয়ে বলল, না না, কিছু বলবে? ধরুন, আরে আমি তো বুঝতে পারছি না আমরা এখন একে অপরের পরিচিত নাকি অপরিচিত। মানে তুমি বলেছিলে 7 দিন আমরা অপরিচিত, তো আমাদের এই অপরিচিত হওয়ার ভ্যালিডিটিটা কখন থেকে শুরু হচ্ছে যদি বলে দিতে, তাহলে কথা বলতে একটু সুবিধা হতো আর কি। মানে পোশাক আশাকে প্রিয়ঙ্গদা রায় হয়ে আছো, আবার আমার বন্ধুর সাথে আমার স্ত্রীর পরিচয় কথা বলছো, তো তাই বড় না কনফিউজড হয়ে আছি আমি। বিরূপাক্ষের এই হেন ইয়ার্কি ও উস্কানিমূলক কথায় প্রিয়াঙ্গদা আরো খোঁচে রাগে চোয়াল শক্ত করে বিরূপাক্ষের দিকে এগিয়ে এসে বলল, খুব আনন্দ হচ্ছে তাই না? আমি তোমাকে মুখ থেকে দিলাম, তুমি তো একেবারে ডানা মেলে উঠছো। তাই নাকি? উঠছি মনে হচ্ছে বুঝি? তাহলে তাই সই। তবে তুমি ওড়ো না, বাধা কোথায়? তুমি মুক্ত, এখন নিশ্চয়ই আর দম বন্ধ লাগছে না। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। কাল তো খুব বলছি যে তোমার দেওয়ার শাস্তি আমি মাথা পেতে নিলাম, এখন দেখছি আমি যে কন্ডিশন দিয়েছি তা তোমার কাছে শাস্তি নেই, বরং সেটা আশীর্বাদ। ভালো ভালো দেখো এমন করে। তবে তুমি আবার ভেবে বসো না যে আমি তোমার সাথে মন দিকে দেখে জেলাস হচ্ছি। আমি তো জাস্ট থাক, শাক দিয়ে আর মাছ দেখো না, ওরা তুমি পারো না। বিরূপাক্ষ আর চোখে প্রিয়াঙ্গদার কালো মুখের দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নিজের ফোনে মনমনের পাঠানো ছবিগুলো দেখতে দেখতে নিজের ওয়ালেট থেকে একটা কার্ড বের করে খুব স্বাভাবিক কণ্ঠে প্রিয়াঙ্গদা ভ্রু কোচে কার্ডটা রাখে। এটা আমি কি করবো? তুমি আমার স্ত্রী, তুমি বাইরে যাচ্ছ, তোমার খরচ খরচা লাগবে তো। প্রিয়াঙ্গদা গম্ভীর মুখে বলল, তুমি জানো রূপ, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি, ফিনান্সিয়ালি আমি ইন্ডিপেন্ডেন্ট। বিরূপাক্ষ বলার স্বর নরম করে। জানি তো, কিন্তু তোমার এই এত আইসক্রিমের ভার কে নেবে? ওই খরচ তো এক্সট্রা, আর ওই খরচা আমার জন্য, তাই এই কার্ডটা রাখো। আমার উপর অতিরিক্ত রাগে নিজের সব টাকা আইসক্রিমের পেছনে খরচ করে ফেললে তো আমার কার্ডটা ব্যবহার করতে পারে না, কেমন? বিরূপাক্ষের কথা শুনে প্রিয়াঙ্গদা রেগে আরো কিছু বলতে যাবে, তার আগেই বিরূপাক্ষ প্রিয়াঙ্গদার ঠোঁটে আঙুল চেপে ধরে। বলুন তো, আর কথা না, ভুলে যাও না তুমি এখনো আমার ভাই। আমাদের সেপারেশন অথবা ডিভোর্স কোনোটাই হয়নি। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষের কথা শুনে প্রিয়াঙ্গদা একটু বেড়ে যায়। বিরূপাক্ষ প্রিয়াঙ্গদার ঠোঁট থেকে হাত নামিয়ে প্রিয়াঙ্গদার দিকে এক দৃষ্টি তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তা আজকে বাইরে যাচ্ছ তো? তা তোমার অ্যাসাইনমেন্টের কাজে? হ্যাঁ, সন্ধ্যাবেলা বেরোবো। কেন? দেখো রূপ, তুমি কিন্তু ভুলেও জিজ্ঞেস করবে না যে আমি কোথায় যাচ্ছি, আর দেবু আর সাম্যকে জিজ্ঞেস করেও কোনো উত্তর কিন্তু তুমি পাবে না। ও প্রিয়া, তুমি না সত্যি মাঝে মাঝে বড্ড বোকা বোকা কথা বল। আরে বাবা, কেন ভুলে যাচ্ছ? আমি একটা সিআইডি অফিসার, তোমার ট্রেস খুঁজে পাও তো আমার কাছে বড্ড সহজ। এই কথা শুনতেই প্রিয়াঙ্গদা উত্তেজিত হয়ে ওঠে। আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি এসো না, আর এলেও আমি তোমাকে চিনবো না, পরিচয় দেবো না, ইভেন তোমার ডাকে আমি সাড়াও দেবো না। বিরূপাক্ষ প্রিয়াঙ্গদার দিকে বেশ গম্ভীর মুখে তাকিয়ে বলল, পারবে না, আমাকে না চিনে তুমি থাকতে পারবে না। পারবো। বিরূপাক্ষ এবার আবেগঘন নিঃশ্বাসকে গলার কাছে একে কঠিন কণ্ঠে বলে, ওকে দেন লেটস সি, তুমি কেমন আমাকে না চিনতে পারো, 7টা দিন কিভাবে কাটাও সেটাই দেখবো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ আর ওখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে নিজের গাড়িতে উঠে বসলো। প্রিয়াঙ্গদাও আর ওখানে না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে নিজের স্কুটির কাছে আসতেই কানে এলো মনমন বিরূপাক্ষের বাড়ি থেকে বেশ জোরে জোরে বলছে, এই রূপ, আমাকে একটু অফিসে নামিয়ে দিবি রে।
প্রিয়াঙ্গদের মুখ বেঁকিয়ে নন্দনকে অনুকরণ করে বলো, আরে আমাকে অফিসে ছেড়ে দেবে রে। খুব পশু একটা আমার। প্রিয়াঙ্গদ স্কুটিতে চেপে সেলফ স্টার্ট দিল। প্রিয়াঙ্গদের এমন বিদঘুটে শাস্তির কারণেই হোক বা নিজের ভুলটা বুঝতে পেরেই হোক, বিরূপাক্ষের মেজাজটা তিরিক্ষি হয়ে আছে। নন্দনকে তার অফিসে নামিয়ে ডিসিপি অজয় আংশের সাথে দেখা করতে বিরূপাক্ষ ডিসিপির অফিসে উপস্থিত হয়ে গাড়ি থেকে নেমে অফিসে ঢোকার মুখে সোমনাথকে দেখে গম্ভীর মুখে বলল, ফাইল রেডি আছে সোমনাথ? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। হ্যাঁ স্যার, ঠিক আছে চলো। এইদিকে নতুন কেসও এসে গেছে স্যার, সম্ভবত ওই কেস নিয়ে কথা বলবেন ডিসিপি স্যার। বিরূপাক্ষ থমকে গিয়ে ভ্রু কুঁচকে তাকায়। কি কেস? ওই যে স্যার আপনি যে কেসের কথা কাল বলছিলেন না, ওই কেসটাই এসেছে। বোলপুরে পরপর 3টে মাঝবয়সী লোকের ভয়ানক এবং অদ্ভুত একটা মৃত্যুর রহস্য। কি বিছে এইসব মৃত্যু স্যার! বাপরে, ডেড বডি দেখলেই ভয় লাগছে। কি ভয়ঙ্কর! ঠিক ইংরেজি ভূতের সিনেমাগুলোতে ডেড বডিগুলো যেমন হয়, ক্ষতবিক্ষত মুখ। বাপরে বাপ, আমি নিশ্চিত এটা কোনো মানুষের কাজ না। সোমনাথের কথাগুলো অন্যমনস্কভাবে শুনে বিরূপাক্ষ চিন্তিত মুখে বেড়ে ওঠে। শোনো সোমনাথ, আমি এখন কয়েকদিনের ছুটিতে থাকবো। এই 1 বছর একটা দিনও ছুটি নিইনি। অন্যের কেস সলভ করতে করতে আমার পার্সোনাল লাইফের কেস জন্ডিস হয়ে গেছে। তাই যাই কেস আসুক, এবারে সেটা তুমি হ্যান্ডেল করবে। আমার পুরো টিম তোমার সঙ্গে থাকবে। তবে হ্যাঁ, আমি ফোনে বরাবরের মতনই অ্যাভেলেবল থাকবো। চিন্তা নেই, আমি ডিসিপি স্যারের সাথে সব কথা বলে নেব। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এই কথা শুনে সোমনাথের মুখটা শুকিয়ে যায়। সোমনাথ বড় বড় আতঙ্কিত চোখে বিরূপাক্ষের দিকে তাকিয়ে বলে, বলছেন কি স্যার? আমি আমি এই কেসের লিড? না 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 স্যার, এই কথা বলবেন না। এত জটিল ও ভুতুড়ে কেস আমি সলভ করতে পারবো না। এত বড় শাস্তি প্লিজ আমাকে দেবেন না স্যার। ভাই তো কাল রাতে আমাকে এই কেসের ব্যাপারে বলছিল। বিশ্বাস করবেন না স্যার, ওর মুখে সবকিছু শুনে না আমার হাতটা কেমন যেন করছিল। মানে সত্যি বলছি স্যার, আপনি আছেন বলেই না আমি কেসে আছি, নাহলে আমিও ছুটি নিয়ে নেবো স্যার। মানুষের সাথে লড়তে পারি, কিন্তু এটা তো অপদেবতা। কি বলে তুমি? সত্যি সোমনাথ, এই বুদ্ধি আর সাহস নিয়ে তুমি পুলিশে জয়েন করেছো? সিআইডিতে কি করছো তুমি এখন? বিরূপাক্ষের ধমক শুনে সোমনাথ মাথাটা নিচু করে। ভাই ওদের বললো এই কেসটা অন্যরকম, ওর তো বোলপুর যেতে ভয় লাগছে। সে তো প্রিয়া, মানে ম্যাডাম যাচ্ছেন বলে রক্ষে। আগে তো ম্যাডাম যাবেন না বলেছিলেন, তখন তো সৌম্যটা ভয় কাঁপছিল। যতই হোক ম্যাডামের যা সাহস, আর ও তো সেই সাহস নেই। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ কথাটা শুনে ভ্রু কুঁচকায়। ম্যাডাম মানে প্রিয়া এই কেসে বোলপুর যাচ্ছে? সোমনাথ বোকা বোকা মুখে বলে, কেন স্যার, আপনি জানেন না? না, মানে হ্যাঁ হ্যাঁ জানি তো। এই কথা বলতে বলতে বিরূপাক্ষ মনে মনে হেসে বলল, ও ম্যাডাম, তাহলে শান্তি নিকেতনে মাথা শান্ত করতে যাচ্ছেন? আচ্ছা, এই তো জেনে গেলাম মহারানী। গোপন কথা যার গোপন রইল না শোনা, আবার যে আমার মুখোমুখি হতে হবে। আসলে এই জীবনে তোমার আমার চিরন্তন বিচ্ছেদ নেই। সোমনাথ বিরূপাক্ষের মুখের হাসি দেখে বোকা বোকা মুখে বলল, আমি পারবো না স্যার, আপনি না থাকলে আমি পারবো না সবকিছু। কেস সলভ তো দূরের কথা, কেসের আগা মাথায় তো আমি বুঝবো না। প্লিজ স্যার, এইভাবে আমাকে বিপাকে ফেলে যাবেন না। যে কোনো কেসকে আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখেন না, সেই দৃষ্টিভঙ্গি কারোরই নেই স্যার। বিরূপাক্ষ এবার সোমনাথের দিকে বিরক্ত মুখে তাকিয়ে বলল, ব্যাস এবার চুপ করো, ধ্যান করো না তো। আশ্চর্য, কেমন সিনিয়র অফিসার হয়েছো কে জানে। নাও এবার চলো। এই বলে বিরূপাক্ষ সোমনাথের হাত থেকে ফাইলটা নিয়ে ডিএসপি অজয় আশার কেবিনের সামনে গিয়ে দরজা নক করে বলল, স্যার আসবো? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ সোমনাথের হাত থেকে ফাইলটা নিয়ে ডিএসপি অজয় আশের কেবিনের সামনে গিয়ে দরজা নক করে বলল, স্যার আসবো? ডিএসপি অজয় আশ তখন টিভিতে মন দিয়েছেন, বুকগ্রাসে নিউজ বুলেটিন শুনছেন। বিরূপাক্ষের ডাকে উনি ব্যস্ত হয়ে উঠলেন এবং টিভিটাকে মিউট করে বললেন, আরে বিরূপাক্ষ এসো এসো এসো। বিরূপাক্ষ কেবিনে প্রবেশ করলো, পেছনে পেছনে সোমনাথ। বিরূপাক্ষ চেয়ার টেনে বসে ডিসিপির হাতে ফাইল এগিয়ে দিয়ে বলল, মৃণাল চৌধুরীর মৃত্যু রহস্য সলভ স্যার। অজয় আশ ফাইলটা হাতে নিয়ে হেসে হেসে বললেন, কংগ্রাচুলেশনস বিরূপাক্ষ, এবারও তোমার ধারণা কিন্তু ঠিক হলো। যেখানে আমরা সকলে এই সৌরসেনীকে অপরাধী ধরে নিয়েছিলাম, সেখানে তুমি, একমাত্র তুমি বরাবরের জন্য বলেছিলেন, নো স্যার, দেয়ার ইজ সামথিং। অসাধারণ তোমার অবজারভেশন। একটু সময় সাপেক্ষ হলেও তুমি কেস কিন্তু সলভ করেছো। ওটাই আন্দাজে করেছি স্যার। খুনি বুদ্ধিমান বটে, তবে সাহসী নয়।
তাই একটু ওলটপালট কথা বলতেই উনি একেবারে ভয়ে সব স্বীকার করে নিয়েছেন। তবে সৌর সেন ও মৃণাল চৌধুরীর এই অবৈধ স্ত্রী ও সন্তানের কথা যদি আগেই বলতো তাহলেই কেস আরো তাড়াতাড়ি সলভ করতে পারতাম। ডিসিপি অজয়াস হেসে বললেন, এই জন্যই তোমাকে কেস হ্যান্ড ওভার করে আমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাই। হ্যাঁ, যাই হোক, শোনো বিরূপাক্ষ, আবার একটা কেস এসেছে। নেবে তো? নাকি ছুটি নেবে? তুমি তোমার ছুটির কথা আগেই বলে রেখেছিলে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ এক নজর সোমনাথের দিকে তাকিয়ে মাথা নেড়ে একটু ভেবে বলল, ছুটি নেব তবে ছুটি নেব তবে আপাতত ছুটিটা আর কিছুদিন পরে নেব স্যার। এখন আপাতত এই কেস আমি নিচ্ছি। এই কথা শুনতেই সোমনাথ আর অজয়াসের হাসি মুখ দেখে কে সোমনাথ যেন হাত ছেড়ে বাঁচল। অজয়াস বলে উঠলেন, শোনো, বীরভূম জেলার বোলপুর ইলামবাজার সংলগ্ন তুলনামূলক নির্জন এলাকায় 15 দিনে 3টে মাঝবয়সী লোকের ভয়াবহ মৃত্যু হয়েছে। শুনেছ নিশ্চয়ই। দুজন বাইরে থেকে বোলপুর এসেছিল, ঘুরতেই এসেছিল, আর একজন বোলপুরেরই ছিল। তো সকলে বেশ মালদার পার্টি। এরা 3 জনের বডি বনলতা নামক একটা রিসর্টের আশেপাশে থেকে উদ্ধার করেছে। শুনেছ এই কেসের কথা? বিরূপাক্ষ ঘাড় নেড়ে উত্তর দিল, খুব বিস্তারিত ভাবে শুনিনি। অজয়াস আবার বলতে শুরু করলেন, চিন্তা নেই, এই কেস সিআইডিতে হস্তান্তরিত হওয়া মাত্র নিউজ চ্যানেলগুলোর লাভালাভি বেড়ে গেছে। কি হেডলাইন, রাঙামাটিতে রক্তকাণ্ড। আরো কিসব বিশেষণ দিয়েছে চিন্তা করতে পারবে না। রবি রাজ্যে রক্ত খেলা, শান্তিনিকেতনে অশান্তির দাপট। গত 15 দিনে 3 জনকে বড্ড বিচ্ছিন্ন বিকৃত ভাবে খুন করা হয়েছে, বুঝেছো? প্রতিটা মৃত্যু বিষক্রিয়ার ফলে হয়েছে। এছাড়া শরীরে চাবুকের দাগ, সিগারেটের ছ্যাঁকা, মুখটা ফালা ফালা করে কাটা। এই কথা শুনে বিরূপাক্ষ একটু গম্ভীর হয়ে যায়। যদিও কেসটা তো ডিটেলস আমি জানি না, বাট আপনার এই কথা শুনে আমার একটা কথা মনে হলো, তাই বলছি। আমার মনে হয় যে খুনি সে আগে অত্যাচার করে ভিকটিমদের কষ্ট দিয়ে তারপর বিষ খাইয়ে মেরে ফেলেছে। এটা কোনো পুরনো শত্রুতা থেকে হতে পারে, অথবা ওই যে রিসোর্টের কথা বলছেন না, সেই রিসোর্টকে বন্ধ করার জন্য এমনটা কেউ করেছে, তাও হতে পারে। অথবা কেউ কোনো মেসেজ দিতে চাইছে হয়তো, তবে এটা আমার প্রাথমিক অনুমান। ফাইল পড়লে তদন্ত শুরু হলে ব্যাপারটা থেকে ধ্বংসা কমবে। এই বলে বিরূপাক্ষ আলতো হেসে সোমনাথের দিকে তাকায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। তবে সোমনাথ কিন্তু এখানে ভূত ভূত গন্ধ পাচ্ছে। এই কথা শুনতেই ডিসিপি 2 চোখ বড় বড় করে বলল, তাই নাকি? হতেও পারে, হতেও পারে। লাশগুলোর যা অবস্থা, অমন লাশ কেউ কখনো দেখেছে বলে তো আমার মনে হয় না। চোখ দুটো বিস্ফারিত, যন্ত্রণাময়, অথচ মুখে চওড়া হাসি। এই কথা শুনতেই বিরূপাক্ষ একটু চিন্তায় পড়ে যায়। মনে মনে গভীরভাবে চিন্তা করে। তারপর বিরূপাক্ষ চিন্তিত মনে মুখে বলল, চোখে আতঙ্ক, মুখে হাসি, বিষক্রিয়া, স্ট্রেঞ্জ। এই কথা বলে বিরূপাক্ষ কিছুক্ষণ গম্ভীর মুখে চিন্তা করে বলল, ঠিক আছে স্যার, আমি আগে ফাইল পড়ি, তারপর দেখছি। আগে বোলপুর যাই, তারপর বুঝতে পারবো। ডিসিপি অজয় আশ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বরং আজকেই উইথ টিম বেরিয়ে যাও, কেমন? আমি জানি তুমি তুড়ি মেরে কেস সলভ করে দেবে, তাও বলছি তাড়াতাড়ি করো। বোলপুর মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানেই কবিগুরুর জায়গা। সামনে ওনার জন্মদিন, বুঝতেই পারছো এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, তাই দেরি করো না। বিরূপাক্ষ ঘাড় নেড়ে বলল, চেষ্টা করবে সে। অজয় সাথে চিন্তিত মুখে বললেন, বেশ বেশ। আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে পড়লো, যদিও তুমি ফাইল পড়লে জানতে পারবে, তাও বলছি 3টে মৃতদেহের আশেপাশে একটা কমন রবীন্দ্রসঙ্গীত লেখা চিরকুট উদ্ধার হয়েছে, বুঝলে? গানটা খুব কমন। এই বলে অজয়াস একটু মনে করার চেষ্টা করলেন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, আর নিচে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথা শুনতে বিরূপাক্ষ থমকে গেল। মনে পড়ল সকালে মুনমুনের ফোনের চিরকুটের কথা। তার মানে সঞ্জয় তালুকদার অপরাধীর 4র্থ ভিকটিম। আর এই চিরকুটগুলো, এগুলো কি কোনো সংকেত? এই কথা ভাবতে বিরূপাক্ষ ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে টেবিল থেকে ফাইলটা তুলে বলল, ঠিক আছে স্যার, আমি আসছি। অজয়াস মাথা নেড়ে বললেন, এসো, সাবধানে যেও, আর ফোনে যোগাযোগ রেখো কিন্তু। হ্যাঁ স্যার, অবশ্যই। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ মাথা নেড়ে বেরিয়ে আসতেই সোমনাথ পেছন পেছন এগিয়ে এসে বলল, থ্যাংক ইউ স্যার, এই কেসটা আপনি না নিলে আমি একদম চাপে পড়ে যেতাম। এখনই গা কেমন ছমছম করছে।
ও সোমনাথ, তুমি না সত্যি। যাই হোক শোনো, তুমি বালিগঞ্জ থানায় ফোন করে সঞ্জয় তালুকদার নামক একজন নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষের খোঁজ করো তো একবার। আর যদি পারো সঞ্জয় তালুকদারের একটা ছবি আমার ফোনে একটু আমাকে পাঠিয়ে দাও, কেমন? কে এই সঞ্জয় তালুকদার স্যার? এই কেসে কি উনি ইনভলভ আছেন নাকি? জানি না, ঠিক বলতে পারছি না, এবার এনার খোঁজ কিন্তু আমার চাই। সোমনাথ ওকে স্যার বলে বেরিয়ে গেল। হ্যাঁ তুমি এসো, আর আমরা আজ বিকেলেই বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো, কেমন? তুমি রেডি থাকতে বলবে। আচ্ছা স্যার। নিরপেক্ষ গাড়িতে উঠে পাশে ফাইলটা রেখে গাড়ি স্টার্ট করতে করতে মনে মনে বলে উঠলো, এই প্রথম দুটো জটিল কেসের শিকড় বোলপুরের মাটিতে শুরু হয়েছে। এবার একসাথে দুটো কেস সলভ করতে হবে। প্রিয়াঙ্গদার মানভঞ্জন আর রান্নামাটিতে হত্যা রহস্য। এই যে সেপারেশনের ভূতটা তোমার মাথায় চেপেছে প্রিয়া, সেটাকে আমি নামাবই। এই কথা মনে মনে উচ্চারণ করে বিরূপাক্ষ গাড়ি স্টার্ট দিল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এই প্রিয়া, তুই এখনো গোমরা মুখ নিয়ে ঘুরবি বলতো? স্যার তো তোর সব কথা শুনলেন, তোকে 7 দিন একদম মুক্ত করে দিলেন, তাও আবার রাত কেন? তোর সব তো তোর ইচ্ছে মতনই হচ্ছে। দেখ, আমরা এতদিন পর বাইরে যাব, কোথায় একটু আনন্দ করব, মজা করব, তা না তুই সেই একই রকম গোমরা মুখে বসে আছিস। এই বলে সাম্য নরম স্বরে বলল, আরে চল না এবার বোলপুরে একটু হইহুল্লোড় করতে করতে যাই, কেমন? জানি একটা মন কেমন করা ভুতুড়ে কেসের স্টোরি করতে আমরা যাচ্ছি, তাও তুই থাকলে না প্রিয়া, নো অর্ডার নো ফিকার, অনলি ফুলটু মাস্তি। ভাব প্রিয়া ভাব, বোলপুর রাঙামাটি, তারপর ভয়ঙ্কর সুন্দর বনলতা রিসর্ট, সবুজে ঘেরা পরিবেশ, রাতে ঝিঝি পোকার ডাক, জোনাকি ঝিকিমিকি কত কত ফুল, ওখানে শুধুই শান্তি। এই বলে সাম্য গেয়ে উঠল, ফুলে ফুলে ঢলে ঢলে গায়ে কিবা মৃদুবা। অমনি দেবযানী কানে হাত চেপে বলল, কি করছো? আগের মতো গাগা করো না তো। কি করেছি রে বাবা? তাকে প্রিয়ার মতো খারাপ, তার উপর আবার উনি তা আসো। সাম্য ভুরু কোঁচকালো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এই দেবু, চুপ করো তো, আমি তো তাও প্রিয়াকে একটু নর্মাল করার চেষ্টা করছি, কিন্তু তুই তোকে নীতি কথাই শুনিয়ে চলেছ। সাম্য আর দেবযানীর কথাগুলো প্রিয়াঙ্গদা উদাস মনে শুনে যাচ্ছে, আর মনে মনে বলে উঠছে, আমি কি ভুল করলাম? কিন্তু কি করবো? আমার যে কাল খুব রাগ হয়েছিল ওর উপরে, কি করতাম আমি? সত্যি একজন মহামানবকে ভালোবাসলাম আমি, যার সাথেও থাকা যায় না, আবার তাকে ছাড়াও থাকা যায় না। ও যেন কেমন একটা ঈশ্বর মতন। আমি জানি ও খারাপ, আমাকে সময় দেয় না, তাও ওর এই শরীরে মেয়েদানা জাগানো স্পর্শ আমাকে কাছে টানে, আমাকে শিহরণে শিহরণে পাগল করে দেয়। এই সত্যি আমি খুব মিস করছি। এই প্রিয়া, তুই কিছু বল। সামনের ডাকে প্রিয়াঙ্গদা বেজার মুখে বলল, কি বলবো? তোদের ঝগড়া শেষ হলে তো আমি কিছু বলবো। সত্যি বাবা, তোরা এখনই এত ঝগড়া করছিস, তাহলে বিয়ের পর কি করবি বলতো? তুই যেমন রূপটাকে আচ্ছা করতে আমিও দেবো, উপোস করিয়ে রেখে দেবো। দেবযানীর এই কথা শুনতেই প্রিয়ঙ্গদা আর চোখে দেবযানীর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি ব্যাগের ফোনটা টুংটাং করে বেজে উঠল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। প্রিয়াঙ্গদা ব্যাগ থেকে ফোনটা বের করে বিরূপাক্ষের নম্বর দেখে আল্লাহরে আটখানা হলেও মনের হাসি চেপে মুখে নকল রাগ এনে তাচ্ছিল্যের সয়ে বলল, এই দেখ বিরূপাক্ষ হোসেনের, আমাকে মনে পড়েছে। ধরবো না, মোটেও আমি ফোনটা ধরবো না। বলেছি আমাকে ফোন না করতে, তবুও দেখ। এই বলে প্রিয়াঙ্গদা মুখ বেঁকিয়ে ফোনটা ডেস্কের পাশে রেখে দিল। ফোনটা বেজে বেজে কেটে গেল। সাম্য দেবযানীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা দেবু, মেয়েদের এই একটা ব্যাপার আমি একদম বুঝি না, কোনো কিছু করি তোমাদের মন কেন পাওয়া যায় না বলো তো? মানে আগে ফোন করতো না তাই রাগ, এখন করছে তাতেও রাগ। দেবযানী মুচমুচিয়ে হাসলো। তোমার আর বাকি মেয়েদের বুঝে কাজ নেই গো, আমাকে বুঝছো তাহলেই হবে। এখন বক বক না করে চলো, চলো তো। স্যার ডেকেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাচ্ছি। ব্যাপারটা তো যতই করিস না প্রিয়া, ফোনটা ধরে কথা বল। সামনে চলে যেতেই প্রিয়াঙ্গদার ফোনটা আবার বেজে উঠলো। ফোনের স্ক্রিনে আবার বিরূপাক্ষের নাম দেখে প্রিয়াঙ্গদা মুখটা ঘুরিয়ে বলল, ধরবো না ফোন, সকালেই কথা হলো তো।
এখন আবার তাহলে কি চাই? ইস, এখন কত প্রেম। আগে তো তাকিয়েও দেখার সময় পেতো না, আর এখন ফোনেও পর ফোন করছে। এই বলে প্রিয়ঙ্গদা ফোনের দিকে তাকিয়ে দেখলো। এবারও ফোনটা কেটে গেল। ফোনটা কেটে যেতেই প্রিয়ঙ্গদা ভেতরটা কেমন ছটফট করে উঠলো। প্রিয়ঙ্গদা বিহ্বল মুখে ফোনের দিকে তাকিয়ে রইল। এইভাবে 10 মিনিট কেটে গেল। 10 মিনিট পরেই প্রিয়ঙ্গদার ফোনটা আবার বেজে উঠলো। এবার ফোনের স্ক্রিনে বিরূপাক্ষের নাম্বার দেখে প্রিয়ঙ্গদা হেসে উঠলো, কিন্তু ফোনটা ধরবে কি ধরবে না করতে করতেই ফোনটা তৃতীয়বারের বেলায় কেটে গেল। ফোনটা কেটে যেতেই প্রিয়ঙ্গদা মুখে মিচ করে একটা শব্দ করতেই অফিস সিকিউরিটি থেকে একটা ছেলে এসে বলল, ম্যাম আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। প্রিয়ঙ্গদা ভ্রুকুচকে বলল, আমার সাথে? হ্যাঁ বললেন খুব দরকারি কাজ আছে আপনার নেক্সট কেস নিয়ে। আচ্ছা যাও। এই কথা শুনতেই প্রিয়ঙ্গদা উঠে দাঁড়িয়ে বলল, শেষ হলো আচ্ছা যাও, নিশাচর আমি আসছি। প্রতিশোধের আজকের পর্ব। শেষ হলো কিন্তু রহস্যের নিশাচর জট কি প্রতিশোধের আদৌ আজকের খুলল? পর্ব। নাকি কিন্তু পর্দার রহস্যের আড়ালে জট কি লুকিয়ে আদৌ আছে খুলল? আরো ভয়ঙ্কর নাকি কোনো সত্য? পর্দার আড়ালে তা লুকিয়ে জানতে আছে চোখ আরো রাখুন ভয়ঙ্কর আমাদের কোনো পরবর্তী সত্য? পর্বে। তা আমাদের জানতে এই চোখ উপস্থাপনা রাখুন আমাদের আপনাদের কেমন পরবর্তী লাগছে? পর্বে। তা অবশ্যই আমাদের এই আমাদের লিখে উপস্থাপনা জানান। আপনাদের কেমন গল্পটি লাগছে ভালো তা লাগলে একটি অবশ্যই লাইক আমাদের দিন লিখে এবং জানান। রহস্যপ্রেমী গল্পটি বন্ধুদের ভালো সাথে লাগলে একটি শেয়ার লাইক করে দিন দিন। এবং রহস্যপ্রেমী বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিন। নিয়মিত এমন থ্রিলার এবং রহস্যময় গল্প শুনতে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই গল্পের পরবর্তী রোমাঞ্চকর অংশে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি বাড়ি।